আগামী সোমবার থেকে বোধিসত্ত্বদের ইনস্টিটিউটে একটা সিম্পোজিয়াম শুরু হতে চলেছে। বিষয় মিস্ট্রি অফ ইউনিভার্স। 3 দিনের এই আলোচনা চক্র ঘিরে কলকাতার গবেষক মহলে এখন দারুণ আগ্রহ। আসছেন বেশ কয়েকজন নামী বিজ্ঞানী। ব্যাঙ্গালোরে প্রফেসর অনন্ত শাস্ত্রী, দিল্লির প্রফেসর নরেন্দ্র মাথুর, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হরিহরণ। তবে এরা নিতান্তই উপগ্রহ মাত্র। প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারই এক আলোচনা চক্রের মুখ্য আকর্ষণ। বিদেশে সমাদৃত কৃষ্ণগহ্বরের তত্ত্ব নিয়ে স্বদেশে এই প্রথম তার প্রকাশ্য বক্তৃতা। ইনস্টিটিউটে নিজের রুমে বসে কাগজপত্র ঘাঁটছিল বোধিসত্ত্ব। বার্লিনে পড়া পেপারটা নতুন করে সাজাচ্ছে, গোছাচ্ছে আর একটু বিস্তারিত করছে। কাজে মন বসছে না কিছুতেই। চোরা চিন্তারা উঁকি দিচ্ছে ঘন ঘন। দইতা শেষ পর্যন্ত চাকরিটা নিয়েই নিল। বোধিসত্ত্ব এতবার আপত্তি জানানো সত্ত্বেও কেন এমন করছে দইতা? কি চায়? বোধিসত্ত্ব কি দইতার চোখে মূল্যহীন হয়ে গেছে এখন? কিন্তু তাহলে বোধিসত্ত্বর সন্তানকে কেন নষ্ট করল না দইতা? মানসিক চাপ তৈরি করার জন্য, যাতে দইতাকে তাড়াতাড়ি বিয়ে করতে বাধ্য হয় বোধিসত্ত্ব? কোনো অজুহাতেই বোধিসত্ত্ব যাতে সম্পর্কটা না ছিঁড়তে পারে তার জন্য একটা পাকাপাকি বন্ধন তৈরি করতে চায়। বোধিসত্ত্ব তাকে পরিত্যাগ করবে এমন ভাবনাই বা এলো কেন দইতার? এ কি শুধুই নিরাপত্তাহীনতা, নাকি বোধিসত্ত্বকে অবিশ্বাস? দুটো মানুষের মধ্যে বিশ্বাসের ভিত তখনই গড়ে ওঠে যখন দুজনের মধ্যে সত্যিকারের অন্তরঙ্গতা তৈরি হয়। দইতার সঙ্গে কি বোধিসত্ত্বর সেই অন্তরঙ্গতা নেই? যা আছে তবে কি তা শুধুই শরীর? দুটো অসম নারী পুরুষের কামজ আকর্ষণ? বোধিসত্ত্ব নিজেই কি এখনো সহধর্মিণী হিসাবে ভাবতে পারে দইতাকে? বোধিসত্ত্ব মাথা ঝাঁকালো আপন মনে। সিগারেট ধরিয়েছে একটা। চেয়ার ছেড়ে পায়ে পায়ে জানলায় এসে দাঁড়ালো। পিছনে অনেকটা ফাঁকা জমি। গ্রীষ্মের প্রখর তাপে পুড়ছে বন্ধা পৃথিবী। চোখ বুজে ফেলল বোধিসত্ত্ব। মনকে চোখ ঠেরে লাভ নেই। দইতা এখনো তার চোখে সেই ছাত্রীই রয়ে গেছে, অথবা তার প্রৌঢ় জীবনের দিকে ধেয়ে আসা এক প্রমত্ত যৌবন, সেই স্বপ্নে দেখা ধূমকেতু। সম্পর্কের এই ফাঁকিটা ধরা পড়ে গেছে বলেই কি এত ক্ষেপে গেল দইতা? কিন্তু এর জন্য বোধিসত্ত্বকে প্রতি পদে হেয় করে দইতার কি সুখ? আসতে পারি স্যার? বোধিসত্ত্ব চমকে ফিরল। শামীম। লহময় অধ্যাপকের মুখোশ এঁটে নিয়েছে বোধিসত্ত্ব। চেয়ারে এসে বসল। স্মিত মুখে বলল, কখন এলে কলকাতায়? এই তো সকালের ট্রেনে। কদিন থাকবে তো এখন? হ্যাঁ, নেক্সট উইকটা থেকে যাব ভাবছি। সিম্পোজিয়ামটাও অ্যাটেন্ড করব। ঢাকা থেকে আমার আপা আর দুলাভাই এসেছেন ডাক্তার দেখাতে। ওদের সঙ্গে সঙ্গেও একটু থাকতে হবে। শামীম চেয়ার টেনে বসল। আমার পেপারটা পাঠিয়ে দিয়েছি স্যার, ফিজিক্যাল রিভিউতে। গুড। আমার মনে হয় অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আপনার সঙ্গেও কিছু ডিসকাশন ছিল স্যার। আপনি যে অলিক সময়ের কনসেপ্টটা নিয়ে আপনার পেপার আলোচনা করেছেন ওটা নিয়ে। হ্যাঁ বলো। বোধিসত্ত্ব নড়ে চড়ে বসল। ওর ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা একটু অন্যভাবে করা যায় না স্যার? মানে আমি ভাবছিলাম। টেবিল থেকে কাগজ টেনে নিয়েছে শামীম। খসখস লিখছে। ঝুঁকে দেখল বোধিসত্ত্ব। ছোট্ট একটা মন্তব্য করল। একটুক্ষণ ভুরু কুঁচকে রইল শামীম। আবার মনোযোগী হয়েছে কাগজ কলমে। বেল বাজিয়ে চায়ের অর্ডার দিল বোধিসত্ত্ব। ধীরে ধীরে ডুবছে অনন্ত সময়ে, অলিক সময়ে। প্রশ্ন চলছে, উত্তর চলছে, প্রত্যুত্তর চলছে। কখনো গলা চড়ছে নামছে। দুজনেরই ক্রমে বাহ্যজ্ঞান রহিত দশা। হঠাৎ টেবিল থেকে দৃষ্টি উঠেছে বোধিসত্ত্বর। আটকেছে দরজায়। এক অপরিচিত ভদ্রলোক আড়ষ্ট মুখে দাঁড়িয়ে। পড়াশোনার মাঝে ছন্দপতন ঘটলে বিরক্ত হয় বোধিসত্ত্ব। তবু স্বভাবসুলভ ভদ্রতা বজায় রেখে জিজ্ঞেস করল, বলুন কি ব্যাপার? আপনি তো প্রফেসর মজুমদার। আপনার সঙ্গে একটু দরকার ছিল। ও, বলুন। ভদ্রলোক অস্বস্তি ভরা চোখে
শামীমকে দেখল একবার, গলা খাকারি দিয়ে বলল, দরকারটা পার্সোনাল। শামীম ইঙ্গিত বুঝেছে। এক ঝলক ভদ্রলোককে দেখল, একবার বোধিসত্ত্বকে, তারপর উঠে দাঁড়িয়েছে। আমি তাহলে এখন চলি স্যার, কাল ফ্রাইডে, কাল যদি দুপুরের দিকে একবার আসি। চলে এসো, আমি এর মধ্যে তোমার আর্গুমেন্টটা নিয়ে একটু ভাবি। শামীম বেরিয়ে যেতেই ভদ্রলোককে ডাকল বোধিসত্ত্ব। প্লিজ বসুন। বলতে বলতেই আগন্তুককে জরিপ করে নিয়েছে বোধিসত্ত্ব। মধ্যবয়স্ক, প্রায় তারই সমবয়সী হবে। ঝকঝকে সম্ভ্রান্ত চেহারা, পরনে দামি শার্ট প্যান্ট, মুখের আদল যেন কেমন চেনা চেনা। ঝটিতি মগজের কম্পিউটার হাত চলে বোধিসত্ত্ব। আদৌ আগে লোকটাকে দেখেছে কি? ভদ্রলোক বসেছে চেয়ারে, তবে কথা বলছে না। কেমন অদ্ভুত স্থির চোখে দেখছে বোধিসত্ত্বকে। ঈষৎ অস্বস্তি বোধ করল বোধিসত্ত্ব। অজান্তেই সিগারেটের প্যাকেটটা টানল একবার, অজান্তেই সরিয়ে রাখল। খানিক অধৈর্যভাবেই বলল, হ্যাঁ বলুন, কি বলতে চান? আপনি আমাকে চিনবেন না, আমার নাম প্রবীর মিত্র। কথাটা বলে একটুক্ষণ থেমে রইল লোকটা, সম্ভবত বোধিসত্ত্বর মুখে কোনো প্রতিক্রিয়া ফোটে কিনা দেখার অপেক্ষায়। তারপর কেটে কেটে স্পষ্ট উচ্চারণ করল, আমি দইতার বাবা। অপ্রত্যাশিত এই চমকের জন্য বিন্দুমাত্র প্রস্তুতি ছিল না বোধিসত্ত্বর। আমূল ঝাঁকুনি খেয়েছে। হতচকিত স্বরে বিড়বিড় করতে পারল শুধু, ও আচ্ছা, নমস্কার, বলুন। আপনি কি বলার কিছু রেখেছেন? স্বরটা কি একটু চড়াই উঠেছিল প্রবীরের? অন্তত বোধিসত্ত্বর তো সেরকমই মনে হলো। অকস্মাৎ টের পেল কুলকুল ঘামছে। নিজেকে ধমকালো বোধিসত্ত্ব। আশ্চর্য, সে কি দইতার ধরা পড়ে যাওয়া কিশোর প্রেমিক? লোকটার সামনে কুঁকড়ে থাকার কোনো কারণই নেই। বোধিসত্ত্ব জোর করে গলায় ভারী কি ভাব আনল, আপনার আসার উদ্দেশ্যটা কিন্তু এখনো জানতে পারিনি। হঠাৎ যেন ছায়া ঘনালো প্রবীরের মুখে। ঝুঁকেছে টেবিলে, সামান্য কাতর স্বরে বলল, আমি শুধু আপনার কাছে একটা কথাই জানতে এসেছি প্রফেসর। আপনি এত জ্ঞানী মানুষ হয়েও আমার মেয়েটার এই সর্বনাশ করলেন কেন? আপনার ল্যাঙ্গুয়েজটা আপত্তিকর মিস্টার মিত্র। বোধিসত্ত্ব চেয়ারে হেলান দিল, স্বর আরো গম্ভীর। আমি সজ্ঞানে আপনার মেয়ের কোনো ক্ষতি করিনি। আপনার মেয়ে স্ত্রীর মর্যাদায় আমার সঙ্গে বাস করছে। স্ত্রীর মর্যাদায়, কিন্তু স্ত্রী হয়ে নয়। এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। আমার সঙ্গে আমার স্ত্রীর ডিভোর্সটা হয়ে গেলেই উইল গেট ম্যারিড। বোধিসত্ত্ব খানিকটা বক্তৃতার ঢং আনল গলায়। শুনুন মিস্টার মিত্র, আপনার সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে আমার পরিষ্কার কোনো ধারণা নেই। দইতা আমাকে এখনো সেভাবে কিছু বলেনি, আমিও জিজ্ঞেস করা প্রয়োজন মনে করিনি। আফটার অল ইটস এ রিলেশন বিটুইন আ ম্যান অ্যান্ড আ ওম্যান। তাদের পরিবার পরিজনরা কখনোই সম্পর্কের ব্যাপারে বিচার্য বিষয় নয়। তবু আমি মোটামুটি অনুমান করে নিতে পারি, যেহেতু আপনি দইতার বাবা, আপনি একজন শিক্ষিত স্বচ্ছ মনের মানুষ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এই একত্র বসবাস এমন কিছু গর্হিত অপরাধ নয়, এবং বাই ফোর্সও কিছু ঘটেনি, এবং আপনার মেয়ে মাইনরও নয়। তবু সমাজের কিছু নিয়ম আছে। ঠুনকো নিয়ম আমি মানি না। বোধিসত্ত্ব মনে মনে যুক্তিগুলো সাজাতে পেরে স্বস্তি বোধ করছিল। সিগারেট ধরালো একটা, কাঠিটা অ্যাস্ট্রেতে গুজতে গুজতে বলল, আরো নিখুঁতভাবে বলতে গেলে আমরা দুজনেই মানি না। শুনেছি আপনার একটা ছেলে আছে। আমার মেয়ের বয়সী প্রায়, অর্থাৎ আমার মেয়ে আপনার কন্যা সম। এর থেকে অনেক বেশি বয়সের ডিফারেন্সে পৃথিবীতে প্রচুর বিয়ে হয়েছে, এবং তার মধ্যে প্রচুর হ্যাপি ম্যারেজও আছে। শেষ কথাটা বলতে গিয়ে একটু বুঝি গলা কেঁপে গেল বোধিসত্ত্বর। আবার গলা কঠিন করে বলল, তাছাড়া আমি তো বয়স গোপন করিনি। আপনার মেয়ে সব জেনে শুনেই এই লোকটাকে পছন্দ করছে। প্রবীর 2-1 সেকেন্ড চুপ, তারপর বলল, জানতাম জানতাম
আপনি এই কথাগুলোই বলবেন। ইনফ্যাক্ট এই জন্যেই আমি আগে আপনার কাছে আসিনি। আজ কেন যে, আফটার অল আমি তো বাবা, মেয়েটাকে বুকে করে মানুষ করেছি, আমি ভুলতে পারি না। প্রবীরের গলা ধরে এলো। আপনি বুকে হাত দিয়ে বলুন তো প্রফেসর, আপনি ন্যায় কাজ করেছেন? আমি বিবেকের কাছে কোনো অন্যায় করিনি। আপনার মেয়ে যেভাবে আমার জন্য পাগল হয়ে উঠেছিল, ওকে ফিরিয়ে দেওয়াটাই অন্যায় হতো। আর অসম বয়সের কোনো মেয়েকে ভালোবাসাটা অন্যায় নয়। বিবেক? আপনি বিবেক দেখাচ্ছেন? প্রবীর সহসা ফুঁসে উঠেছে। আমার ফ্যামিলিটা যে শ্যাটার্ড হয়ে গেল তা নিয়ে আপনার বিবেক কিছু বলে না। মুনিয়া, আই মিন দইতাকে নিয়ে কত আশা ছিল আমাদের, স্বপ্ন ছিল, অনলি ফর ইউ। আপনি কি জানেন শুধু আপনার জন্যই আমার স্ত্রী আজ একজন পার্মানেন্ট হিস্টেরিয়া পেশেন্ট? আমার মেয়েকে নিয়ে চারদিকে হাসাহাসি হয়, আমি প্রাণপণে কান বন্ধ করে রাখি। স্টিল আমার মেয়ের পড়াশোনা ঘুচে গেল, কেরিয়ার নষ্ট হয়ে গেল। কোনো কারণে হয়তো আমার মেয়ের আপনার ওপর দুর্বলতা জেগেছিল, কিন্তু তারই সুযোগ নিয়ে আপনি আমার সরল মেয়েটাকে সিডিউস করলেন। আপনার বিবেক কি সব কিছুই দেখে না? দরজায় টাইপিস্ট ব্রোজেন উকিঝুঁকি দিচ্ছে। পিছনে আর একজন কে যেন। বোধিসত্ত্বর সঙ্গে চোখাচোখি হতেই সরে গেল। বোধিসত্ত্ব দপ করে জ্বলে উঠল। আপনি কি আমার বিবেক জগতে এসেছেন? আমার তো স্পর্ধা কোথায়? আপনি দেশবরেণ্য ব্যক্তি, কিংবা বলতে পারেন জগৎ বরেণ্য। আপনাদের বিবেকও অন্য ধাতুর। চাইলে নিজের বউকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে অন্য একটা মেয়েকে নিয়ে যথেচ্ছাচার করতে পারেন। হোক না সে মেয়ে আপনার নিজের মেয়ের থেকেও ছোট। আপনাদের সবই মানায়, আপনাদের বিবেক সবই মেনে নেয়। মহৎ লোকদের স্খলন তো তাদের মহত্বেরই লক্ষণ। আপনাদের প্রতিভাই আপনাদের যা খুশি করার লাইসেন্স দিয়ে দিয়েছে। সমাজের থেকে অনেক উঁচু স্তরে মানুষ আপনারা। প্রবীর চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। মাফ করবেন, আপনাকে ডিস্টার্ব করে গেলাম। আপনার মেয়ে নেই, থাকলেও হয়তো বুঝতেন না। এই ধরনের ঘটনা আমাদের মতো ঘরোয়া মধ্যবিত্তদের কোথায় গিয়ে লাগে। বোধিসত্ত্ব জোরালো গলায় আর কিছু বলতে পারল না। মিনমিনে স্বরে বলল, আপনি কিন্তু ওভার ইমোশনাল হয়ে পড়ছেন মিস্টার মিত্র। বি রিজনেবল। আমি আপনার মেয়ের কোনো ক্ষতি করিনি। আর ক্ষতি? আপনি যদি একজন কাউকে পেয়ে আজ বাদে কাল ওকে তাড়িয়ে দেন, ওর ইহকাল পরকাল এমনিই ঝরঝরে হয়ে গেছে। প্রবীর দরজায় গিয়ে কি ভেবে ঘুরে দাঁড়ালো। সরাসরি বোধিসত্ত্বর চোখে চোখ রেখে বলল, আমার মেয়ের ফিউচার কি হবে আমি জানি না, তাতে আমার কিছু যায় আসেও না। প্রতিটি মানুষই তার কৃতকর্মের ফল ভোগ করে। আমার মেয়েও করবে, আপনিও। প্রবীর চলে গেছে অনেকক্ষণ। একের পর এক সিগারেট ধরাচ্ছে বোধিসত্ত্ব, নেভাচ্ছে, আবার ধরাচ্ছে। কপালের দুপাশের রগ দুটো দপদপ করছে। মস্তিষ্কের কোষে অসহ্য জ্বালা, তীব্র অপমান বিষ্ঠার মতো লেগে আছে গোটা গায়ে। এত কথা তাকে শুনতে হলো দইতার জন্য? কেন প্রবীর নামের লোকটাকে আগেই বেয়ারা দেখে ঘাড় ধরে বের করে দিল না বোধিসত্ত্ব? পাতলা পার্টিশনের ওপারে অফিসের লোকদের বসার জায়গা, নির্ঘাত ওখানেও সব কথা শোনা গেছে। ছি ছি, কোথায় রইল বোধিসত্ত্বর মান সম্মান? চুলোয় যাক কাজ। ভর দুপুরে বাড়ি ফিরে এলো বোধিসত্ত্ব। শূন্য ফ্ল্যাটে দাপাচ্ছে, গজরাচ্ছে। প্রবীরের পরশ পাকে দইতার কোনো হাত নেই। এ কথা আর সুস্থ মাথায় ভাবতে রাজি নয় সে। চক্রান্ত চক্রান্ত, এই সবই দইতার হীন চক্রান্ত। আজকে এই পরিস্থিতির জন্য দইতাই তো দায়ী। কে তাকে বিয়ে ভেঙে বোধিসত্ত্বর কাছে লাল করে ছুটে আসতে বলেছিল? বোধিসত্ত্বর শান্তির সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল কে? দইতা, দইতাই। এখন ওই দইতাই তাকে চেনে আরো পাকে নামাচ্ছে। বিনিময়ে যদি দইতার নিঃশর্ত আনুগত্যটুকুও পেত বোধিসত্ত্ব। রাখির রূপ যৌবন না থাক, ওইটুকু তো ছিল। আর খিদের মুখে ওই দুটো নারী শরীরে কতটুকুই বা তফাৎ। জামা কাপড় না বদলেই বোধিসত্ত্ব শুয়ে পড়ল বিছানায়। মাথা ছিঁড়ে যাচ্ছে। একটু চা খেলে ভালো হতো। কে করে দেবে চা? বাথরুমে গিয়ে হরাস হরাস জল ঢালতে ইচ্ছে করছে গায়ে। শরীর যদি একটু জুড়োয়। কে গুছিয়ে দিয়ে আসবে তোয়ালে, চপ্পল, পাজামা? যার কাছ থেকে এই সামান্য সেবা পাওয়ার কথা, তিনি তো এখন আপন ভুবনে বিভোর। তখনই বোধিসত্ত্ব দু চোখের পাতা জুড়ে হঠাৎ রাখি রাখি রাখি। কি নিস্তরঙ্গ নিরুদ্বিগ্ন জীবনটাই না ছিল। অসামান্য নিপুণতায় সংসার ভরিয়ে রেখেছিল রাখি। স্বচ্ছন্দ বাতাস হয়ে মিশেছিল ঘরের আনাচে কানাচে। তার জায়গায়
ওই অবুঝ জেদি দইটা? হা, বোধিসত্ত্বর জন্য প্রবীর মিত্রের মেয়ের নাকি পড়াশোনা ঘুচে গেল। দইটার জন্য বোধিসত্ত্বর একমাত্র সন্তানের কেরিয়ার নষ্ট হয়নি? এইসব ক্ষতির হিসেব কে রাখে? বাইরেও এখন এক তপ্ত রুক্ষ দুপুর। মাঝ আকাশে অতিকায় হাইড্রোজেন গোলার নিউক্লিয়ার ফিউশন নিষ্ঠুর তাপ ছড়াচ্ছে। পৃথিবীর সিলিকেট স্তরে প্রতিফলিত হচ্ছে, বিকিরিত হচ্ছে সেই তীব্র উত্তাপ। ট্রোপোস্ফিয়ারে হাওয়া বইছে এলোমেলো, শুকনো, আগুন মাখা। ভেতরটা জ্বলে যাচ্ছিল বোধিসত্ত্বর, অনুশোচনায়, অচেনা কষ্টে। ছটফট করতে করতে উঠে পড়ল। ফ্ল্যাট বন্ধ করে নিচে নেমে এসেছে। কার স্পেসে ঝিমোচ্ছে গাড়ি। বাড়ি পৌঁছেই ড্রাইভারকে ছেড়ে দিয়েছিল। নিজেরও স্টিয়ারিং ধরতে ইচ্ছে করছে না। হনহনিয়ে কম্পাউন্ডের বাইরে এসে বোধিসত্ত্ব দাঁড়ালো ক্ষণিক। দ্বিধা সংকোচ কাটিয়ে বিজন রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরেছে। ভিআইপি রোড ধরে ছুটছে ট্যাক্সি বারাসাতের পথে। সচেতন মন্থর পায়ে সিঁড়ি দিয়ে নামল রাখি। একতলার বৈঠকখানায় ঢোকার মুখে এক পল বুঝি থেমেছিল। পর মুহূর্তে নিজেকে শক্ত করে নিয়ে চৌকট ডিঙল। ভাবলেশীন স্বরে বলল, তুমি হঠাৎ? বৈঠকখানার জানলা সব বন্ধ এখন। ছায়া ছায়া ঘরে সোফায় বসে সিগারেট খাচ্ছিল বোধিসত্ত্ব, মাথা ঝুঁকিয়ে। ধর্মড়িয়ে মুখ তুলেছে। জ্বলন্ত সিগারেট নিভিয়ে দিয়ে ঘর ঘরে গলায় বলল, এলাম। শুধু এই শব্দটুকু শোনার জন্য কত যুগ অপেক্ষা করেছে রাখি। তবু এই মুহূর্তে শব্দটা যেন তেমন অভিঘাত সৃষ্টি করতে পারল না, বরং কেমন কেজো শোনালো। রাখির কানের ভুল, নাকি রাখির মন পাথর হয়ে গেছে? বোধিসত্ত্ব দেখছে রাখিকে। আধো অন্ধকারে চাহনিটা পরিষ্কার পড়তে পারছিল না রাখি। ওই দৃষ্টি এড়াতেই বুঝি জানলা খুলে দিয়ে এলো একটা। আলো বাড়ল সামান্য, স্বস্তিও বাড়ল একটু। প্রায় স্বাভাবিক স্বরে রাখি বলল, অফিস থেকে আসছো? হ্যাঁ, না, বাড়ি থেকেই। চা খাবে? থাক, তোমার কষ্ট করতে হবে না। আমি কেন কষ্ট করব? শুকনো হাসি ফুটল রাখির ঠোঁটে। এ বাড়িতে কাজের লোকরাই চা করে। ও, তাহলে বলো। অন্দরে নির্দেশ দিয়ে ফিরে এসে বসল রাখি। খানিক তফাতে, উল্টো দিকের বড় সোফায়। একটুক্ষণ দুজনেই চুপ। নৈশব্দের চাপ বাড়ছে ক্রমশ। বোধিসত্ত্বে বরফ ভাঙল। বাড়িটা এত সাইলেন্ট কেন? কেউ নেই? আর কাকে আশা করছে বোধিসত্ত্ব? বাবুয়াকে? রন্টু, মিত্রাদের? মিত্রা অবশ্য সত্যিই নেই। গরমের ছুটি পড়তেই ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গেছে। রন্টুর কোর্ট এখনো বন্ধ হয়নি। বাবুয়া ইদানিং দুপুরে বাড়ি থাকে না, আজও বেরিয়েছে রোজকার মতো। কিন্তু বোধিসত্ত্বকে কেন এত খবর দিতে যাবে রাখি? নিরস গলায় বলল, তুমি নিশ্চয়ই কাগজপত্র সব পেয়ে গেছো। আমি কিন্তু অনেকদিন সইসাবুত করে পাঠিয়ে দিয়েছি। না না, আমি সেজন্য আসিনি। বোধিসত্ত্ব তাড়াতাড়ি বলে উঠল, জাস্ট তোমরা কেমন আছো দেখতে, এমনি। রাখির বিশ্বাস হলো না। অমন মুখ কালো করে তাদের দেখতে এসেছে বোধিসত্ত্ব, বিদেয় করা বউ ছেলেকে। তাও যদি না সে মানুষটাকে হাড়ে মজ্জায় চিনত। যেটুকু চেনার বাকি ছিল তাও তো চিনিয়ে দিয়েছে। নির্ঘাত বিবেকের তাড়নায়। বিবেক নয়, অহং। এতটুকু না কেঁদে রাখির ডিভোর্স দিয়ে দিচ্ছে। খোরপোশ প্রত্যাখ্যান করেছে। ভাইকে বারবার পাঠিয়েও বাবুয়াকে কবজা করতে পারল না বোধিসত্ত্ব। মানি লোকের মানে তো লাগবেই। রাখি স্থির চোখে তাকালো। কেস কবে নাগাদ কোর্টে উঠছে? ঠিক জানি না। বোধিসত্ত্বর গলা ঝপ করে নেমে গেল। লয়ারকে জিজ্ঞেস করতে হবে। আমার নিশ্চয়ই কোর্টে যাওয়ার দরকার নেই। বোধিসত্ত্ব উত্তর না দিয়ে চুপ মেরে গেল। ভাবছে কি যেন। সিগারেট ধরালো আর একটা।
তামাকের ধোঁয়া পাক খাচ্ছে ফ্যানের হাওয়ায়। ক্ষণিক দূরেই পলকে হারিয়ে যাচ্ছে নীলচে ঘূর্ণি। গন্ধটা তবু রয়ে যায় বাতাসে, উগ্র কটু গন্ধ। হঠাৎই বোধিসত্ত্ব বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করব? রাখির ভুরু জড়ো হলো। তুমি কি এখনো আমার ওপর? রাখির ভুরুর ভাঁজ আরো ঘন হলো। বিশ্বাস করো, তখনকার পরিস্থিতির ওপর আমার কোনো কন্ট্রোল ছিল না। রাদার আমি নিজেই পরিস্থিতির শিকার। আমি কখনো তোমায় অপমান করতে চাইনি। আমি চেয়েছিলাম ব্যাপারটার একটা সম্মানজনক সমাধান হোক, উইদাউট হার্টিং এনিওয়ান। কি বলতে চাই বোধিসত্ত্ব? দুজন মেয়ে মানুষ নিয়ে একসঙ্গে ঘর করার ইচ্ছে ছিল নাকি? রাখি সেটা বাধ্য স্ত্রীর মতো মেনে নিলে সম্মানজনক সমাধান হয়ে যেত? ইট কাঠ পাথরের মতো রাখি জীবনযাপন করেছে ঠিকই, কিন্তু সত্যি সত্যি সে তো ইট কাঠ পাথর নয়। বোধিসত্ত্ব কি ভুলে গেছে সেই রাতে রাখিকে সে কি কি কথা বলেছিল? রাখি সোজাসুজি তাকালো। হঠাৎ এসব কথা উঠছে কেন? ওঠা উচিত নয়, আমি জানি। বোধিসত্ত্ব বড় করে শ্বাস ফেলল। যজ্ঞে ছাড়ো। তুমি এখন আছো কেমন? কেমন থাকবো বলে তুমি আশা করেছিলে? সহসা বুক মুচড়ে ওঠা কান্নাটা হাসি হয়ে ঠিকরে এলো রাখির গলা থেকে। ভালো আছি, খুব ভালো আছি। রন্টু আমায় মাথায় করে রেখেছে। হ্যাঁ, রন্টু তোমায় খুব রেসপেক্ট করে। রাখি মনে মনে বলল, করেই তো। রন্টু তো চেয়েছিল কোর্টে দাঁড়িয়ে তোমায় ল্যাজে গোপরে করতে। নেহাত এই বয়সে লোক হাসাতে চায়নি বলেই না রন্টুকে জোর করে আটকেছি। চা এসে গেছে, সঙ্গে হালকা জলখাবার, ফ্রেঞ্চ টোস্ট, সন্দেশ। রাখি সেরকমই বলে এসেছিল ভেতরে। বোধিসত্ত্ব আমাতা আমাতা করে বলল, এসব আবার কেন, শুধু চা হলেই তো হতো। এত তিক্ততার মধ্যেও সত্যি কথাটা বেরিয়ে এলো রাখির মুখ থেকে। তোমার খিদে পেয়েছে, আমি মুখ দেখেই বুঝতে পারছি। বুঝে ঈষৎ চমকালো বোধিসত্ত্ব। মাথা নামিয়ে চায়ের কাপ প্লেট তুলে নিয়েছে হাতে। অস্পষ্ট স্বরে বলল, ফিউচার নিয়ে কিছু ভেবেছ? কার ফিউচার? তোমার। আপাতত তো এখানেই আছি। বাবুয়া একটা চাকরির কথা বলছে। হয়ে গেলে তখন হয়তো বাবুয়া আমায় বাড়ি ভাড়া করে কলকাতায় নিয়ে যাবে। বাবুয়া সত্যি আর পড়াশোনা করবে না? তুমি ওকে বোঝাও। রাখির সঙ্গে সঙ্গে কথাটা জবাব দিল না। ছেলেকে সে কম বোঝায়নি। রন্টু প্রচুর রাগারাগি করেছে, কিন্তু বাবুয়া অনড়। হয়তো বোধিসত্ত্ব ছেলে বলেই এত একরোখা হয়েছে বাবুয়া। একটু চুপ থেকে রাখি শীতল স্বরে বলল, যে ছেলেকে 21 বছর বয়সে মায়ের দায়িত্ব নিতে হয়, তার আর পড়াশোনার বিলাসিতা সাজে না। বোধিসত্ত্বর মুখ লাল হয়ে গেল। এ তোমার অন্যায় জেদ। তোমরা দুজনেই তোমাদের গো ধরে থাকবে। থাক, ন্যায় অন্যায়ের কথা তোমার মুখে না নাই শুনলাম। রাখির ঠোঁট বেঁকে গেল। আমাদের মতো সামান্য মানুষদের নিয়ে চিন্তা করছো কেন? তোমার কথা বলো, আছো কেমন? বোধিসত্ত্ব নীরব হয়ে গেল। বেশ খানিকক্ষণ পর মাথা নাড়ছে দুদিকে। জানি না। সে কি? রাখির দৃষ্টি তীক্ষ্ণ হলো। এর মধ্যে ইন্টেলেক্টের খিদে মিটে গেল? বোধিসত্ত্ব অসহায় মুখে তাকালো। তুমি এখন টিজ করবে, আমি জানি। সত্যি আমি কি করব বুঝতে পারছি না। আই নিড ইউর সাজেশন। আমার? রাখি প্রচন্ড অবাক। ক্ষোভ অভিমান ছাপিয়ে কৌতূহল জাগছে। বোধিসত্ত্বর কি তবে চোখ ফুটল? রাখির কাছে ফিরতে চায়? বুকে ঢেকির পার পড়ছে, তবু যথাসম্ভব স্বর নির্লিপ্ত রেখে বলল, কি হয়েছে? আমার সমস্যাটা একমাত্র তুমি বুঝতে পারবে। ও এত ছেলে মানুষ, ম্যাচুরিটি আসেনি, সাংসারিক সেন্সও সেভাবে গ্রো করেনি। আমি যে এখন ওকে নিয়ে কি করি জানো? এর মধ্যেই আবারও প্রেগনেন্ট হয়ে বসে আছে। কতবার করে বললাম নষ্ট করে দাও, তো অ্যাডামেন্ট মেয়ে। রাখি সম্পূর্ণ বোবা হয়ে গেল। এই মানুষটা দেবতা না দানব? অসংকোচে ওই কথা সে তার সামনে উচ্চারণ করে কি করে? সহসা যেন মনশ্চক্ষে দইতাকে দেখতে পেল রাখি। এই মুহূর্তে আর ঈর্ষা নয়, কেমন যেন করুণা জাগছে মেয়েটার ওপর। ওই মেয়েটার কাছেও আপন ভোলা বিজ্ঞানীর
আত্মসর্বস্ব ক্রূর রূপটা ধরা পড়ে গেছে মাত্র মাসের মধ্যেই। বেচারা। রাখি ভার গলায় বলল, কেন, বাচ্চা নষ্ট করবে? শুধু প্রেম করেই দায়িত্ব খালাস হয়ে যাবে তোমার? কিন্তু এই বয়সে, তাছাড়া তুমি তো জানো সব ঝামেলা টামেলা আমার পোষায় না। আমার হাতে এখন কত কাজ, সো মেনি থিংস টু ডু। বুলি কপচিও না। রাখির গলা চড়ে গেল। সত্যি করে বলো তো, তুমি কি চাও? তুমি কি এক্সপেক্ট করছো? আমি মেয়েটাকে কি বোঝাবো যাতে সে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে? আশ্চর্য। বোধিসত্ত্বর মুখ কেমন করুণ হয়ে গেছে। ফ্যাসফ্যাসে গলায় বলল, না মানে আমি সত্যি খুব অশান্তির মধ্যে আছি। এই তো তোমারই ডেকে আনা অশান্তি। নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছ। এখন আকুপাকু করলে চলবে কেন? খানিকক্ষণ পাথরের মতো বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো বোধিসত্ত্ব। জীবন্ত দীর্ঘশ্বাসের মতো হাঁটছে। দরজার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় বলল, আমি কি মাঝে মাঝে তোমার কাছে আসতে পারি রাখি? তুমি যেমন খুশি বিহেভ করো, যত খুশি অপমান করো, তবু। না, কক্ষনো না। আমার ছেলে যাকে ঘৃণা করে এমন মানুষের আমি মুখ দেখতে চাই না। বোধিসত্ত্ব ঘাড় নিচু করে বেরিয়ে যাচ্ছে। কি রুগ্ন লাগছে লোকটাকে। 7 বুড়োর 1 বুড়ো বলে মনে হচ্ছে। এত চেহারা খারাপ হয়ে গেল কেন? মেয়েটা কি একটুও যত্ন আত্তি করে না? হাউ হাউ করে কেঁদে ফেলল রাখি। বোধিসত্ত্ব ঘর ছাড়ার পর এই প্রথম মানুষটাকে প্রাণ ভরে কথা শোনানোর সুপ্ত বাসনা চরিতার্থ হয়েছে আজ। তবু হৃদয়ে এতটুকু জয়ের উল্লাস নেই। জমে থাকা রাগ, অভিমান, যন্ত্রণা গলে গলে পড়ছে দু চোখ বেয়ে। এখনো বোধিসত্ত্ব এই পৃথিবীতে তাকেই একমাত্র আপন ভাবে। শুধু তার কাছেই মনের কথা বলতে ছুটে আসে। কেন, কেন, কেন? এক গাঢ় অবসন্নতা গ্রাস করে ফেলছিল বোধিসত্ত্বকে। বারাসাত থেকে ফিরে কিছুক্ষণ মরার মতো শুয়েছিল বিছানায়। তারপর উঠে স্টাডি রুমে ঢুকেছে। সামনে নিথর কম্পিউটার, বই কাগজের স্তূপ। বসে আছে তো বসেই আছে। দৃষ্টি শূন্য, মগজ ফাঁকা, বয়ে যাচ্ছে সময়। দইতা ফিরল অফিস থেকে। ঘরের কাজকর্ম সারছে, রান্নাবান্না করল। কালো কফি দিয়ে গেল বোধিসত্ত্বকে। কথাও বলল টুকটাক। কিন্তু বোধিসত্ত্ব যেন বোধিসত্ত্বতেই নেই আজ। দইতার কথার উত্তরে হুঁ হ্যাঁ করে গেল শুধু। রাত বাড়ছে। নীরবে খাওয়া দাওয়া সারল বোধিসত্ত্ব। ইদানিং দুজনে কথাবার্তা কমই হয়। দইতাও সেভাবে লক্ষ্য করেনি বোধিসত্ত্বকে। কথা বাড়ালেই যেখানে বাদানুবাদ হয়, সেখানে নীরবতা অনেক স্বস্তির। বেসিনে হাত ধুয়ে বোধিসত্ত্ব আর ঘরে গেল না। ব্যালকনিতে এসে বসেছে। সিগারেট ধরালো। বাতাস এখনো ঠান্ডা হয়নি। ছোট ছোট ঝাপটায় জ্বালা জ্বালা করছে গা। দূরে বাড়িঘরের আলোর দিকে তাকিয়ে আছে বোধিসত্ত্ব। অনেকটা নিচু দিয়ে একটা প্লেন উড়ে গেল। উড়োজাহাজের আলো জ্বলছে, নিভছে। বোধিসত্ত্বর বুক পেয়ে একটা লম্বা শ্বাস করিয়ে এলো। অনুচ্চস্বরে ডাকল, দইতা। দইতা টিভি দেখছিল। সাড়া দিয়েছে। বলছো কিছু? হ্যাঁ, শোনো একটু। ব্যালকনির দরজা এলো দইতা। ব্যালকনির ছোট্ট দোলনাটা হাতের ইশারায় দেখালো বোধিসত্ত্ব। বসো, কথা আছে। দইতার চোখ ছোট হলো। খুব জরুরি কথা? সময় লাগবে? হুম। তাহলে 1 সেকেন্ড ওয়েট করো, আমি ভিটামিনটা খেয়ে আসি। খেয়ে উঠেই খাওয়ার কথা, কালও ভুলে গেছি। ছোট্ট একটা পিন ফুটলো বোধিসত্ত্বর বুকে। ইচ্ছে করে কি এই সময় ভিটামিনটার কথা তুলল দইতা? নিজে নিজে ডাক্তার দেখায়। শরীর স্বাস্থ্য এখন ঠিক রাখার জন্য তাকে ওষুধ দেওয়া হয়েছে। সচেতনভাবেই ট্যাবলেটের স্ট্রিপগুলো ড্রেসিং টেবিলে ছড়িয়ে রাখে, যেন প্রতি পলে বোধিসত্ত্বকে মনে করিয়ে দিতে চায় সে কত দায়িত্বজ্ঞানহীন। মানুষ সে কত বিচিত্রভাবে ঘনিষ্ঠজনকে আহত করতে পারে। বোধিসত্ত্ব কি করে প্রমাণ করবে সে হৃদয়হীন নয়? প্রমাণ করার দায়ও আছে কি বোধিসত্ত্বর? ওষুধ খেয়ে এসে দোল্লায় বসেছে দইতা। দুলছেও যেন মৃদু মৃদু।
দুলছে? সত্যিই দুলছে, নাকি বোধিসত্ত্বর চোখের ভুল? বোধিসত্ত্ব স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, তোমার অফিস চলছে কেমন? দইতা বুঝি চমকালো একটু, বলল, মন্দ কি? কাজটা ভালো লাগছে? ঠিকই আছে, ট্রেনিং পিরিয়ড তো, খাটাচ্ছে খুব। অফিসে জানিয়েছো তুমি প্রেগনেন্ট? জানাবো, আর কটা দিন যাক। পরে ছুটি টুটি পেতে কোনো প্রবলেম হবে না তো? দেখি কি হয়, পরে কথা পরে ভাবো। তোমার এক্সপেক্টেড ডেট কবে? 26 নভেম্বর। ও, তাহলে তো অনেকটাই দেরি আছে। এই অফিসে তোমার স্যালারি ট্যালারি তো ভালোই দেবে, তাই না? হঠাৎ এসব প্রশ্ন? দইতা সোজা হয়ে বসলো। ঠিক কি জানতে চাও বলো তো? বোধিসত্ত্ব একটুক্ষণ নীরব, তারপর জোর করে হাসি ফুটিয়েছে মুখে। শোনো, তোমায় কতগুলো প্র্যাকটিক্যাল কথা বলি রিগার্ডিং মাই ওয়ার্ক। তোমার নিশ্চয়ই মনে আছে তোমাকে বলেছিলাম প্রফেসর রিডসন আমার লেটেস্ট কাজটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। উনি আমাকে একটা অফারও দিয়েছিলেন, টু জয়েন হাইডেলবার্গ ইউনিভার্সিটি। সঙ্গে সঙ্গে প্রপোজালটা অ্যাকসেপ্ট করিনি, কিন্তু কথাটা কদিন ধরে ভাবছি খুব। এখানে ইন্ডিয়ায় আমার কাজের প্রোগ্রেস মোটেই স্মুথ নয়। ওখানে গেলে আমি বেশ কয়েকজন সমমনস্ক বিজ্ঞানী পাবো। উই ক্যান ওয়ার্ক টুগেদার, কন্টিনিউয়াসলি মত বিনিময় করতে পারবো। বেশ কয়েকটা অবজারভেটরি থেকে স্টেডি ফ্লো অফ ডেটা থাকবে। গবেষণার ছোটখাটো বাধাগুলো পেরিয়ে যেতে আমার অনেক সুবিধে হবে। তুমি কি চলে যেতে চাইছো? দইতার গলা দুলে গেল। মনে হচ্ছে যেতেই হবে। বোধিসত্ত্ব মাথা নাড়ালো। তুমি তো জানো দইতা, আমার লাইফের একটাই মিশন, সৃষ্টি রহস্য জানা, বোঝা, মানুষকে তা জানানো। আমাদের জীবনের স্প্যানটা এত ছোট, এতগুলো বছর চলে গেছে, আর কদিনই বা বাঁচবো। বোধিসত্ত্বর আবেগটা বুঝি স্পর্শ করেছে দইতাকে। আরো মৃদু স্বরে বলল, বেশ তো, যাও না। কিন্তু তুমি, তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাও না? ইচ্ছে হলে যেতে পারো, তবে আমি তোমায় ফোর্স করব না। তুমি এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। তুমি যদি এখানে থেকেও যাও, আমি তোমার সব রকম বন্দোবস্ত করে যাব। টাকা পাঠাবো রেগুলার, তোমার জন্য, যে আসছে তার জন্য। দইতার চোখ এতক্ষণ বোধিসত্ত্বতে স্থির ছিল। সহসা দৃষ্টি ঘুরে গেছে ব্যালকনির বাইরে। হিম গলায় বলল, তোমার অসীম মহানুভবতা। ওভাবে বলছো কেন? তোমার দায়িত্ব যখন নিয়েছি, ওটা তো আমার কর্তব্য। বোধিসত্ত্ব আর একটা সিগারেট ধরালো, আস্তে ধোঁয়া ছেড়ে বলল, তুমি তোমার বাপের বাড়ি গিয়েও থাকতে পারো। বাপের বাড়ি? দইতার গলা উঠল সামান্য। আমার তো কোনো বাপের বাড়ি নেই। এ তোমার অভিমানের কথা। তারা তোমার জন্য এখনো খুব কনসার্নড। তাই নাকি? হুম। তোমার বাবা আজ আমার অফিসে এসেছিলেন। বাবা? দইতা ঝুঁটিতে ঘাড় ঘুরিয়েছে। হ্যাঁ, তুমি ওখানে গেলে তারা খুশি হবেন। বলেই নিজেকে সংশোধন করে নিল বোধিসত্ত্ব। মানে, মেয়েরা তো এ সময় বাপের বাড়িতে গিয়েই থাকে। তুমি ভেবো না, আমি নিয়মিত তোমার খোঁজ খবর নেব। দইতা শেষ কথাটা যেন শুনতেই পেল না। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, বাবা তোমায় বলল আমি ওখানে গেলে তারা খুশি হবে? না, তা নয়, তবে আমার মনে হলো, মানব চরিত্র আমি একটু আধটু বুঝি দইতা। তোমাকে একবার চোখের দেখা দেখলে তাদের রাগ অভিমান সব ধুয়ে যাবে। দইতা এক লহমা নিষ্পলক, পরক্ষণেই হাসতে শুরু করলো। হাসছে হাসছে, খিলখিল হাসিতে লুটিয়ে পড়ছে। কিশোরীর চপল হাসি ক্রমশ বদলে যাচ্ছে উন্মাদিনী খলখলে। একসময় বুঝি হাসি শান্ত হলো। লাল হয়ে গেছে দইতার মুখ, হাঁপাচ্ছে। দম নিতে নিতে বলল, আমার একটা কথার জবাব দিতে পারো? তোমার এখনো ডিভোর্স না হওয়া বউ তোমাকে এত বছর ধরে সহ্য করেছিল কি করে? বাক্যটা শীষের গুলির মতো কানে বিঁধে গেল বোধিসত্ত্বর। কি তীব্র মর্মভেদী দৃষ্টি হানছে দইতা, যেন লেজার বিমে পুড়িয়ে দিচ্ছে বোধিসত্ত্বর হাড় পাঁজর। ওইটুকুন মেয়ের চোখে চোখ রাখতে পারল না বোধিসত্ত্ব। মাথা নামিয়ে বসে আছে বিমূঢ়।
দইতা চলে গেল ঘরে, ঈষৎ স্খলিত পায়। একটু পরে ক্ষীণ একটা শব্দ কানে এলো বোধিসত্ত্বর। কাঁদছে কি দইতা? উঠে দেখতে বোধিসত্ত্বর সাহস হলো না। মধ্যরাত গড়িয়ে গেছে বহুক্ষণ। হাওয়া বইছে মৃদু মৃদু। পৃথিবী এখন অনেক শীতল। চাঁদ উঠেছিল, ডুবে গেছে। লবণ হ্রদের পথবাতিরা ঝিমোচ্ছে এখন। নিশাচর পাখিরা ডেকে উঠছে হঠাৎ হঠাৎ, অনেকটা দূর থেকে। অন্ধকারে কৃষ্ণচূড়া ফুল জ্বলছিল ধিকি ধিকি, কালচে আগুনের মতো। বোধিসত্ত্ব স্টাডি রুমে, ইজি চেয়ারে। ভারী চোখের পাতা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, চমকে চমকে খুলে যায়। ছেঁড়া ছেঁড়া তন্দ্রায় ধূমকেতুর স্বপ্নটা আসছে ঘুরে ফিরে। সেই ধূমকেতু যে আছড়ে পড়েছিল নক্ষত্রের গায়ে। কি প্রবল বিস্ফোরণ! তালা লেগে যাচ্ছে কানে, মাথা ঝিমঝিম করছে। ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বোধিসত্ত্ব। অন্ধকার হাতড়ে হাতড়ে পায়ে পায়ে বাথরুমে। আলো জ্বালল, মুখ দেখছে আয়নায়। সে তো সেই একই মানুষ আছে, তবু তাকে অন্যরকম ভাবে কেন দইতা? অথবা রাখি? কেন তারা তাকে দেবতা ভেবেছিল? কেনই বা সে এখন দানব তাদের চোখে? সে তো নিছকই এক ইন্দ্রিয়পরায়ণ রিপুতাড়িত সাধারণ মানুষ। তাকে অন্য কিছু কল্পনা করে কেন এরা কষ্ট পায়? বাথরুম থেকে বেরিয়ে শোয়ার ঘরের দরজায় থামল বোধিসত্ত্ব। দরজা ভেজানো, খুলল নিঃশব্দে। নিয়মিত নিঃশ্বাসের শব্দ, একটানা, উঠছে পড়ছে। বোধিসত্ত্বকে জাগিয়ে রেখে কি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে দইতা। আলো জ্বালবে কি বোধিসত্ত্ব? ছিঁড়ে খুঁড়ে দেবে সুখনিদ্রা? ওই যৌবন মুখ ফিরিয়ে নিয়েছে, তবু যদি আর একবার। না, আর নয়। বোধিসত্ত্ব চলেই যাবে, জাগতিক মোহ মায়া ত্যাগ করে নিজস্ব মহাজগতের সন্ধানে। কাজই তার বন্ধন, কাজেই তার মুক্তি। এতক্ষণে বুঝি শান্ত হয়েছে চিত্ত। বোধিসত্ত্ব ফিরেছে স্টাডি রুমে। ইজি চেয়ারে শরীর ছেড়ে দিল। অন্ধকারের কণারা পরিব্যাপ্ত হচ্ছে ক্রমশ, ছেয়ে ফেলছে চরাচর। বোধিসত্ত্বর চোখে ঘুম নামছে, গভীর ঘুম। সকালে একটু দেরি করে ঘুম ভাঙল বোধিসত্ত্বর। চোখ খুলতেই বুকটা ধক করে উঠেছে। ফ্ল্যাটটা এত ভয়ঙ্কর রকমের নিঝুম লাগে কেন? বিদ্যুৎস্পৃষ্টের মতো ছিটকে ড্রয়িং রুমে বেরিয়ে এলো বোধিসত্ত্ব। শোয়ার ঘরে চোখ চালালো, উকি দিল বাথরুমে, রান্নাঘরে। না, দইতা কোথাও নেই। ফোনটা এলো দুপুরবেলায়। অফিসে আজ কাজের চাপ তুলনামূলকভাবে কম ছিল সৌমিকের। এ কিউবিকল ও কিউবিকল ঘুরে খুচরো আড্ডা দিচ্ছিল। কেজো আড্ডা। অফিসেরই কথা হচ্ছিল নানা রকম, তবে খানিকটা হালকা মুডে। সবে সিটে ফিরে টিফিনে বেরোবে কি বেরোবে না ভাবছে, তখনই দূরভাষে চেনা স্বর। সৌমিক, খুব ব্যস্ত আছো নাকি? শিথিল সৌমিক পলকে টান টান। বোধিসত্ত্ব ফেরার পর থেকে সে আর একদিনও দইতাকে ফোন করেনি। অনেকবার ইচ্ছে হয়েছে, তবুও না। কেন আর যে যে কাবাব মে হাড্ডি বনা? থাকো সুখে উচ্চ বৃক্ষ চূড়ে কপত কপতি যথা। অপ্রত্যাশিত ফোন পাওয়ার বিস্ময় গোপন রেখে সৌমিক লঘু স্বরে বলল, যাক, একদিনে তাও আর কাউকে মনে পড়ল। কথাটা যেন শুনতেই পায়নি দইতা। ঠান্ডা স্বরে বলল, তুমি কি আজ আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? আজ? কখন? এই ধরো বিকেল 5:30 নাগাদ। আমি তোমার জন্য এসপ্ল্যানেডে ওয়েট করব, মেট্রো স্টেশনে গেটে। হ্যাঁ, ওখানে কেন? তুমি আমার অফিসে চলে এসো। না, তুমিই এসো, কেসি দাসের দোকানের উল্টো দিকের গেটে। দইতা দু এক পল নীরব, তারপর বলল, অবশ্য তোমার যদি অসুবিধা না থাকে। না না, অসুবিধা কিসের, আমি চলে যাব। সৌমিক একটু দম নিয়ে স্বাভাবিক কুশল প্রশ্ন শুরু করতে যাচ্ছিল, তার আগেই লাইন কেটে গেছে। ভুরু কুচকে সৌমিক নামিয়ে রাখলো রিসিভারটা।
চমকিত ভাব অবশ্য বেশিক্ষণ রইল না। মেজাজ ফুরফুরে হয়ে গেছে সহসা। মনে মনে ভাবার চেষ্টা করল, হঠাৎ কেন ডাক পাঠালো রাজকন্যা? ঘরে শুধু এক মুখ দেখে দেখে বোর হয়ে গেছে, তার সঙ্গে আড্ডা দেবে আজ? কিন্তু তাহলে তো বাড়িতেই ডাকতে পারত। চার দেয়ালের মধ্যে বন্দি থেকে কি রাজকন্যা হাঁপিয়ে উঠেছে? কে জানে, হয়তো মার্কেটিং করবে, সৌমিককে ব্যাগ বইতে হবে। কিন্তু দইতার গলাটা তো তেমন উচ্ছল লাগলো না, বরং যেন কেমন ভার ভারী। কদিন ধরে গুমোট পেরেছে খুব। বর্ষা আসার পূর্ব লক্ষণ। চারদিকে এখন জর্জরির ধুম পড়েছে। দইতারও সর্দি টর্দি লেগেছে নাকি? আবার টেলিফোন। রিফ্লেক্স অ্যাকশনে রিসিভার তুলতেই ওপারে কবিতা বসুরায়। টিফিন হয়ে গেছে? রোজকার মতো চাঁচা ছোলা জবাব দিল না সৌমিক। প্রসন্ন গলায় বলল, এই তো যাবো যাবো ভাব করছি। পেট রীতিমতো হাঁকডাক শুরু করে দিয়েছে। উল্টোপাল্টা কিছু খেয়েও না যেন, মনে রেখো আজ তোমার স্টুয়ের দিন। মনে আছে, আমার জিভটাও স্টুই চাইছে আজ। ফিরছিস কখন? দেখি, একটু দেরি হতে পারে। আমি সন্ধেবেলা থাকবো না, টেবিলে স্যান্ডউইচ রেখে যাব, মনে করে খেয়ে নিস। জো হুকুম। ফোন রেখেই সৌমিক হালকা শীষ দিতে দিতে ক্যান্টিন। মোটামুটি টইটুম্বুর হয়ে ফিরল সিটে। কাজে বসল। দারুণ চনমনে ভাব এসে গেছে। নেশার মতো ডুবে যাচ্ছে যন্ত্রগণকের নিরস পর্দায়। কিভাবে যে হুশ করে সময় কেটে গেল। 4:30 নাগাদ তলব পড়ল জিএম এর ঘরে। জরুরি মিটিং। মিনিট 15 পর থেকে উসকুস করতে শুরু করেছে সৌমিক। ঘন ঘন ঘড়ি দেখছে। 5টা বাজতে 10, 5টা বাজতে 5। 5টা বেজে যাওয়ার পর রীতিমতো অস্থির দশা। 5টা 10 নাগাদ আর থাকতে পারল না। স্কুলের বাচ্চাদের মতো অভিনয় শুরু করে দিয়েছে। স্টমাক পেনের অজুহাত দিয়ে কোনো ক্রমে বেরিয়ে পড়ল মিটিং ছেড়ে। রাজকন্যার আহ্বান এসেছে আজ। মিথ্যে বললে আজ কোনো দোষ নেই। ঘড়ির কাঁটা 5:30 ছোঁয়ার আগেই সৌমিক প্রায় ছুটতে ছুটতে পৌঁছে গেছে নির্ধারিত স্থানে। দরদরিয়ে ঘামছে। মুখে রুমাল বোলাতে বোলাতে তাকাচ্ছে এদিক ওদিক। দইতা নেই। সৌমিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। 3 অভাজনের জন্য প্রতীক্ষা করা কি রাজকন্যাকে মানায়? কলকাতা এখন ঝলমলে বিকেল। সূর্য এখন সোনার জলের পালিশ পোলাচ্ছে চতুর্দিকে। সোনা মেখে ঝিকমিক করছে বাড়িঘর, গাড়ি ঘোড়া। আকাশে আজ টুকরো টুকরো মেঘ আছে বটে, কিন্তু ওই মেঘেরাই যেন নীলের শোভাকে আরো বাড়িয়ে তুলেছে। লাখো মানুষের চ্যাঁ ভ্যাও এখন মধুর গুঞ্জন বলে মনে হয়। যেন এই শহর এখন এক অতিকায় মৌচাক। রোদ্দুরের তেজ ক্ষয়ে যাচ্ছে ক্রমশ। একটু একটু করে অসহিষ্ণু হয়ে পড়ছিল সৌমিক। 7 জন্মে সে কোথাও কোনো মেয়ের জন্য দাঁড়ায়নি। প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত যে এত দীর্ঘ হয় সে জানবে কি করে? 6টা বাজে প্রায়, এখনো এলো না। শয়ে শয়ে লোক নেমে যাচ্ছে মেট্রো স্টেশনের গহ্বরে, শয়ে শয়ে উঠেও আসছে। তাদের প্রত্যেককে তীক্ষ্ণ চোখে দেখছিল সৌমিক। যদি এদের মধ্যে কেউ হঠাৎ কোনো জাদুমন্ত্র বলে দইতা হয়ে যায়? হচ্ছে না, হচ্ছে না। হলো কি দইতার? প্র্যাকটিক্যাল যোগ করলো না তো? সৌমিকের মতো হাদা গঙ্গারামকে নিয়ে নিষ্ঠুর ঠাট্টা? ইত্যাকার ভাবনায় সবে পীড়িত হতে শুরু করেছে সৌমিক, তখনই লেনিন মূর্তির পাশের চাতালে হঠাৎ দৃষ্টি স্থির। আসছে দইতা, ধীর পায়ে, দিনের শেষ রোদ্দুরটুকু মেখে। একটু বুঝি অন্যমনস্কও। একদম কাছে এসে সৌমিককে দেখতে পেল দইতা। ফ্যাকাশে হাসল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো তো? সরি। না না, তেমন কিছু নয়। সৌমিক আলগা কাঁধ ঝাঁকালো। আমিও এইমাত্রই। দুজনেই একটুক্ষণ চুপ। সৌমিক দেখছিল দইতাকে। একটু মুটিয়েছে দইতা, তবে মুখে একটা হালকা কালো ছাপ পড়েছে যেন। বিষণ্ণতার ছাপ? ছি, দইতা বিষণ্ণ হবে কেন? সৌমিক তরল গলায় বলল, মুখ চোখ এত শুকনো কেন? শরীরে যত্নই মনে হচ্ছে। অফিসে যা ধকল যাচ্ছে সারাদিন। দইতা গলা ঝাড়ল। এদিক ওদিক টই টই করে ছোটা। তুমি চাকরি করছো কবে থেকে? এই তো 1 মাস দেড়েক। এতদিন? স্ট্রেঞ্জ।
আমার কিন্তু তোমার জানানো উচিত ছিল। আফটার অল, চাকরির পরামর্শটা তোমায় আমিই প্রথম দিয়েছিলাম। শ্রমিক ঝকঝকে দাঁত মেলে হাসল। কোথায় চাকরি করছো? তেমন বলার মতো কিছু নয়, একটা টিভি কোম্পানিতে, সেলসের কাজ। ডিলারদের কাছে যেতে হয়, অর্ডার নিতে হয়, অবশ্য কলকাতার মধ্যেই। শ্রমিক গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল। বোধিসত্ত্ব মজুমদারের দুটো ফ্যামিলি শেষে সেলস লাইনে? এই তো গত সপ্তাহে বাবুয়া এসেছিল অফিসে। সে এখন ঘুরে ঘুরে ওয়াটার পিউরিফায়ার বেচছে। শ্রমিকের কাছ থেকেও কিছু রেফারেন্স নিয়ে গেল, যদি কাউকে এক আধটা মাল বেচতে পারে। ছোকরা বহু জিদ্দি আছে। পড়াশোনা জলাঞ্জলি দিয়ে এই সামান্য কাজে নেমেও মুখের হাসিটি টসকায়নি। কি আয়রানি! বলতে গেলে যার জন্য বাবুয়া আজ সেলসম্যান, সেও কিনা। শ্রমিক হাসতে হাসতে বলল, চাকরি করলে একটু খাটতে হবেই, এমনি এমনি কেউ মাইনে দেবে? সে তো বটেই। দইতা কেমন অদ্ভুত স্বরে বলল, দুনিয়ার কেউই কাউকে এমনি এমনি কিছু দেয় না, কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেয়। কথার সুরটা কানে লাগলো সৌমিকের। একটু থমকেছে, জোর করে হাসি ধরে রেখে বলল, বস খুব ডেটেছে বুঝি আজ? পছন্দ না হলে চাকরিটাকে কোর্স করে দাও। ট্রাই ফর অ্যান অফিস জব, আই মিন ডেস্ক ওয়ার্ক। দইতা আরো অদ্ভুত স্বরে বলল, দিন খাবো কি? মানে? সৌমিকের চোখ গোল গোল। প্রফেসর সাহেবের কি অন্য কম পড়িয়াছে? তুমি রোজগার না করলে খাওয়া জুটবে না? আমি এখন বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে থাকি না। সৌমিকের মুখ হাঁ হয়ে গেছে, চেষ্টা করেও হাঁ বন্ধ করতে পারছে না। দইতা মৃদু গলায় বলল, চলো কোথাও একটা গিয়ে বসি, আমার খুব খিদে পেয়েছে। প্রাণপণ চেষ্টায় সৌমিক ধাতস্থ করল নিজেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কোথায় যাবে? কি খাবে? মুড়ি টুড়ি যা হয় কিছু। রেস্টুরেন্টে ঢুকবো না, বড্ড গরম লাগছে। দইতা আস্তে আস্তে কার্জন পার্ক অভিমুখে হাঁটা শুরু করলো। পাশে পাশে সৌমিকও। অজস্র ট্রাম লাইনের সমান্তরাল আঁকিবুকি ছেদ করে ভিন্ন একটা সমান্তরাল রেখায় হাঁটছে দুজনে, নিঃশব্দে। সন্ধে একটু একটু করে ডানা মেলছে শহরে। আবছায়া মাখা দইতার মুখখানা যেন আরো রহস্যময়, যেন পাহাড়ি ঝর্ণা হঠাৎ গতি হারিয়ে জমাট বেঁধেছে ওই নাড়িতে। শ্রমিক অপাঙ্গে দইতাকে দেখছিল। একটাও প্রশ্ন করতে সাহস হচ্ছে না। কি হলো হঠাৎ দইতার? কবে এত বদলালো? কেন বদলালো? কাঁধের ওড়না গুছিয়ে নিয়ে সন্তর্পণে একটা বেটে রেলিং পার হলো দইতা। নিশীথে বা মানুষের মতো সৌমিকও ঘাসের ওপর দইতার মুখোমুখি বসেছে। কার্জন পার্কে এখন ঝালমুড়িওয়ালাদেরই সময়, না ডাকতেই হাজির একজন। দইতার থমথমে মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে 2 ঠোঙা মশলা মুড়ি কিনল সৌমিক। দইতা ঠোঙাটা হাতে নিল বটে, কিন্তু খাচ্ছে না। 2-4টে মুড়ি খুঁড়ছে, মুখে ফেলছে। তার ফাঁকা চোখ এখনো ঘনায়মান অন্ধকারে। গ্রীষ্মের সন্ধে। পার্কে ভিড় আছে ভালোই। 2-4 হাত অন্তরই ছোট ছোট জটলা। কেউ বা অফিস ফেরতা, কেউ বা আড্ডা বিলাসী, কেউ একা উদাস। এই ধরনের ভিড়ে অদ্ভুত এক নির্জনতা থাকে। কেউ কারোর কথা শোনে না। তবু সৌমিক নিচু স্বরে বলল, খাচ্ছ না কেন? খিদে পেয়েছে বলছিলে। হ্যাঁ, খাই। দইতার আঙুল বুঝি সপ্রতিভ হলো। আকাশে যেভাবে তারা ফোটে, একটু একটু করে ভাষাও ফুটে উঠছে দইতার চোখে। শুকনো গলায় বলল, খুব অবাক হয়েছ, তাই না? অবাক শব্দটার ব্যাপ্তি এত কম, বুকের মধ্যে কি যেন তুফান চলছে সৌমিকের। সামান্য গলা ওঠালো সৌমিক। তুমি কি সত্যিই প্রফেসর মজুমদারের সঙ্গে? যেচে মিথ্যে শোনাবো বলে তো ডাকিনি। হঠাৎ হলোটা কি? কি যে হলো! দইতা হাত ওল্টালো। একটা ঘন শ্বাস ফেলে বলল, আমি নিজেও ভাবতে পারিনি। দুম করে সব ফুরিয়ে গেল। বুঝেছি, প্রফেসর সাহেবের সঙ্গে জোর ঝগড়া হয়েছে। প্রফেসর সাহেব ঝগড়া করার স্তরের লোকই না। তবে? শ্রমিক চোখ শুরু করলো। ভুল বোঝাবুঝি? ভুল বোঝাবুঝি মানুষে মানুষে হয় সৌমিক। বোধিসত্ত্ব মজুমদার কি সাধারণ মানুষ? খুব একটা লিভিং আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন। দইতার স্বর কি ভীষণ তাপহীন।
বিষণ্ণতা ছাপিয়ে ফুটে উঠেছে এক গাঢ় নিরাসক্তি। সৌমিক জোর করে হাসার চেষ্টা করলো। গভীর মান অভিমানে পালা চলছে মনে হচ্ছে। মান অভিমান কখন চলে সৌমিক? যখন মান অভিমানের মূল্য থাকে। এই আমি মানতে পারলাম না। এও তোমার অভিমানের কথা? তুমি নিজেও জানো প্রফেসর মজুমদার তোমায় কত ভালোবাসেন। ভালোবাসা শব্দটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল সৌমিকের, তবু বলল, তোমায় ভালোবেসেই না তিনি স্ত্রী ছেড়েছেন, সংসার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন। ভুল, মিথ্যে। বোধিসত্ত্ব কখনো কিচ্ছু ছাড়েনি। স্ত্রী ছেলের ওপর তার টানই ছিল না, ছাড়া প্রশ্ন আসে কোত্থেকে? জানো, যেদিন ওর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেল, সেদিনই কি অনায়াসে তাকে ডিভোর্স করার জন্য ব্যস্ত হয়েছিল বোধিসত্ত্ব। অতদিন একসঙ্গে ঘর করার পরও। কিন্তু সে তো তোমারই জন্য, তোমাকেই ভালোবেসে। আমিও তাই ভেবেছিলাম। বোকা বোকা, কি বোকা আমি। দইতা অস্থিরভাবে মাথা ঝাঁকালো। বোধিসত্ত্ব মজুমদার ভালোবাসতেই জানে না। সে কোনোদিন কাউকে ভালোবাসেনি, একমাত্র নিজের কাজকে ছাড়া। দইতার নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। উহুম, নিজের গবেষণাকেও সে ভালোবাসে না। সে শুধু ভালোবাসে নিজেকে, শুদ্ধ নিজেকে, নিজের সুখ, নিজের তৃপ্তি, নিজের খ্যাতি, যশ। কাজও তার কাছে আত্মসুখ চরিতার্থ করার একটা টুল। আত্মসুখ মানে ইগো, বোধিসত্ত্বর আমিত্ব, অহং। আমরা ছিলাম সেই আমিময় মানুষের সুখ সাপ্লাইয়ের মেটেরিয়াল। আমি রাখি। বোধিসত্ত্ব মজুমদার আত্মরতি ছাড়া আর কিছু বোঝে না সৌমিক। হঠাৎ এই রিয়েলাইজেশন হলো। বুঝলাম। সৌমিক আবার জোর করে হাসল। তুমি প্রফেসর সাহেবের ওপর খুব চটে আছো। না সৌমিক, আমি ওই স্টেজ পার হয়ে এসেছি। এই মুহূর্তে বোধিসত্ত্বর ওপর আমার রাগ ঘৃণা কিচ্ছু নেই। দইতার চোখ তুলল। যেখানে আমি আমি হিসাবে মূল্যহীন, সেখানে আমি থাকবো কেন? অনেক হয়েছে, এবার ঝেড়ে কাশো তো। সৌমিক ঈষৎ অসহিষ্ণু হলো। লাস্ট যেদিন দেখা হলো, সেদিন তো তুমি বোধিসত্ত্বতে বেশ গদগদ ছিলে। দইতার চোখ নিষ্পলক হয়ে সৌমিককে গেঁথে রইল কয়েক মুহূর্ত। তারপর মুখ ঘুরিয়ে চুপ করে বসে আছে। সৌমিক আর কি বলবে ভেবে পাচ্ছিল না। খোঁচাখুচি করতে আর ইচ্ছে করছে না। দইতার সঙ্গে বোধিসত্ত্বর কি হয়েছে জেনেই বা কটা হাত পা গজাবে সৌমিকের? দুদিন বাদে আমে দুধে মিশে গেলে সৌমিক তো আবার যে আঁটি সেই আঁটিই। একটু দূরের এক জটলায় তুমুল হাস্যরোল উঠেছে। জনা কয়েক যুবক নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করছে, চেঁচিয়ে চেঁচিয়ে। মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক রমণী। এক বেটেখাটো লোক গলা নামিয়ে কি যেন বলল তাকে। দুজনে হাঁটতে হাঁটতে আরো অন্ধকারে চলে গেল। সৌমিক সেদিক থেকে চোখ সরিয়ে নিল। তেতো স্বরে বলল, বাড়িতে তো নেই বললে, তা তুমি এখন আছো কোথায়? দইতা ঘাড় ফেরালো। কটা দিন এক কলেজের বন্ধুর বাড়িতে ছিলাম, দমদমে। 1 তারিখ থেকে পাইকপাড়ায় শিফট করেছি। আপাতত ওখানেই পেইং গেস্ট। ও, সল্টলেক ছেড়েছ কতদিন? তা প্রায় দিন 20। এতদিন? প্রফেসর সাহেব জানেন তুমি কোথায় আছো? পরশু গিয়েছিলাম সল্টলেকে কিছু জামা কাপড় আনতে। তখন কথা হয়েছে, বলে এসেছি আমি আর ফিরছি না। তিনি তোমায় আটকালেন না? মিটমাট হলো না? তোমায় কতবার বলবো সৌমিক, আমাদের ঝগড়া হয়নি। দইতা বিরাট বড় একটা শ্বাস ফেলল। আমাদের সম্পর্কটা ছিঁড়ে গেছে, পুরোপুরি। ইটস টোটালি ওভার। কথাটা এত স্পষ্ট, এত গভীরভাবে উচ্চারণ করল দইতা যে সৌমিকের বুকের ভেতরটা শিরশির করে উঠল। আশ্চর্য! যদি সত্যি ওদের সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, সৌমিকের তো খুশি হওয়া উচিত। কিন্তু মনে তেমন খুশির লহর উঠছে কই? দইতার তীব্র বিষাদ কি ছোঁয়াচে রোগ হয়ে সৌমিককে ধরে ফেলল? নাকি খেয়ালি মেয়েটার নতুন পাগলামিতে সৌমিক সন্ত্রস্ত? দইতা হঠাৎ বলল, তোমায় কেন ডেকেছি আন্দাজ করতে পারছো? সৌমিক দ্রুত ঘাড় নাড়ল। না, আমার একটা উপকার করে দিতে হবে সৌমিক। বলো। জানি তোমার উপর জুলুমবাজি করছি, এটা শোভন নয়। অত কিন্তু কিন্তু করছো কেন? বলেই ফেলো।
আমি খুব বিপদে পড়ে গেছি সৌমিক। আমার একটা থাকার জায়গা চাই। কেন? এখন যেখানে আছো অসুবিধা হচ্ছে? এক্ষুনি হচ্ছে না, তবে অসুবিধে হবে। বুঝলাম না। দইতা মাথা নামালো। আমি প্রেগনেন্ট সৌমিক। সৌমিক নিমেষে হতবুদ্ধি। মগজে কথাটা পৌঁছতে বেশ কয়েক সেকেন্ড সময় লেগে গেল। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে দইতার দিকে। মুখ ফসকে বেরিয়ে গেল, প্রফেসর মজুমদার জানেন? জানে তো বটেই। তারপরও তিনি তোমায়। সে বাচ্চাটা চায় না সৌমিক। দইতা কথা কেড়ে নিল। বাচ্চাটা তার কাছে আনওয়ান্টেড। কেন? উফ, তুমি এত ছেলে মানুষ সৌমিক, এখনো বুঝিয়ে বলতে হবে? বোধিসত্ত্ব আমাকে শুধু তার নর্ম সহচারী হিসেবে চায়। শুধু খিদমট খাটবো, সেবা করব, বিছানা নিয়মিত সুখ দেব, ব্যাস। বাচ্চা মানে তো এক্সট্রা ঝক্কি, তা সে পোহাবে কেন? এমনকি আমার চাকরি করাটাও সে মোটেই মেনে নিতে পারে না। সৌমিকের কাছে রহস্যটা স্বচ্ছ হচ্ছে ক্রমশ। মহৎ মানুষদের মাপার মাপকাঠি আলাদা। তারা স্বভাবতই একটু আত্মকেন্দ্রিক হন, সৌমিক জানে। কিন্তু তা বলে এতটা স্বার্থপর হবে? গা রিরি করে উঠল সৌমিকের। বাবুয়া তাহলে মানুষটাকে চিনতে ভুল করেনি? না, দইতা চলে এসে ভালো করেছে। ওই বোধিসত্ত্ব মজুমদারের ছায়াও মারানো উচিত নয়। দইতা নিচু গলায় বলল, পারবে একটা ঘর খুঁজে দিতে? সে না পারা কি আছে? সৌমিক কাঁধ ঝাঁকালো। দেখি, দালাল ফালালদের বলি। ওয়ান রুম ফ্ল্যাট হলেই চলবে, একা থাকবো। নো প্রবলেম, ডোন্ট ওরি। বহুক্ষণ পর দইতার ঠোঁটের কোণে এক চিলতে হাসি উকি দিয়েছে। কাজটা কিন্তু যত সহজ ভাবছ তত সহজ নয়। কেন? চেষ্টা তো আমিও করেছি, দেখছি। কলকাতা শহরে একা মেয়েকে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। স্ট্রেঞ্জ। পয়সা দিয়ে থাকবে, দেবে না কেন? তুমি এখনো সত্যিই ছেলে মানুষ আছো। কথাটা দ্বিতীয়বার বলল দইতা। একা মেয়ে মানেই ধরে নেওয়া হয় খারাপ মেয়ে। তার উপর পেটে বাচ্চা রয়েছে জানলে তো আরোই দেবে না। এ কি অন্যায় কথা! তুমি তাহলে এখন কোথায় যাবে? দেখো না, তোমার চেনা জানা কাউকে বলে যদি। শ্রমিক ক্ষণিকের জন্য দিশেহারা। দইতা বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইছে, অথচ সে কিছুই করতে পারবে না। এ কি করে হয়? তবে এও তো সত্যি, তার তেমন চেনা জানা কেউ নেই যে দইতাকে থাকতে দিতে পারে। শ্রমিক ফস করে বলে ফেলল, তোমার মা বাবার কাছে ফিরে যাচ্ছ না কেন? সে আর সম্ভব নয়। কেন নয়? আমি জানি, তোমায় তারা মাথায় করে রাখবেন। ভুল জানো। তারা হয়তো আমায় সোয়ালো করে নেবে, কিন্তু আমি তাদের সংসারে কাঁটার মতো ফুটব। তাছাড়া আমি আমার সন্তানকে বোধিসত্ত্ব পরিচয়ে মানুষ করতে চাই না। আমার বাবা মা সেটা মানতেই পারবে না। বোধিসত্ত্বর পরিচয় মানুষ করতে চাও না মানে? তোমার বাচ্চার কোনো বাবা থাকবে না? সে টম, ডিক, হ্যারি, যা হোক একটা কিছু নাম দিয়ে দেওয়া যাবে, কিন্তু বোধিসত্ত্ব নয়, কক্ষনো না। বাচ্চাটা আমার, শুধু আমার। না, মেয়েটা একেবারে পাগল হয়ে গেছে। এই যে কি চায় আর কি চায় না বোঝা শিবেরও অসাধ্য। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল সৌমিকের। আচ্ছা ধরো, আমি যদি একটা বাড়ি ভাড়া নিই, আমাকে তো নিশ্চয়ই দেবে। দিতে পারে তো, তাহলে তো সমাধান হয়েই গেল। আমি একটা ফ্ল্যাট ভাড়া করছি আমার নামে, তুমি সেখানে থাকবে। কি পরিচয়? সে একটা কিছু বলে দেওয়া যাবে। দইতা একটুক্ষণ ভাবল, তারপর বলল, তা হয় না সৌমিক। আমার তো নিন্দে হবেই, তা হোক। আমি আর নিন্দে টিন্দে নিয়ে ভাবি না, তোমারও বদনাম হবে। আমি কেয়ার করি না। না, আমার জন্য তুমি একবার চরম হিউমিলিটেড হয়েছ, আর নয়। দইতার স্বর অস্বাভাবিক রকম দৃঢ়, যেন এটা বিচারকের রায়, এর কোনো নড়চড় করা চলবে না। শ্রমিক অসহায় মুখে বলল, এছাড়া তবে আর কি উপায়? আমার নাম করেই চেষ্টা করো, দেখো পাও কিনা। দুনিয়ার এক আধজন সদাশয় বাড়িওয়ালা তো থাকলেও থাকতে পারে, সময় আছে, তাড়াহুড়ো নেই। শ্রমিক ম্রিয়মাণ হয়ে গেল। কেন তার প্রস্তাবে রাজি হতে চাইছে না দইতা? সৌমিককে কি বিশ্বাস করে না? কি ভাবছে? উপকার করার নাম করে সৌমিক দইতার উপর জোর ফলাবে?
শহর এখন আলোর নদী, মাঝে পার্ক যেন অন্ধকারের দ্বীপ। আলোর স্রোত আছড়ে পড়ছে দ্বীপে, তবু যেন আধার কাটছে না। এ এক বড় প্রতারক মুহূর্ত, হেয়ালি মাখা।